একটা মিথ্যা অভিযোগ, একের পর এক হত্যা, আর এক সাধারণ ছেলেকে বদলে দিল শত্রুদের তাণ্ডবে। স্বাধীন অথবা মিখাইল, এরা কারা এবং এদের উদ্দেশ্য কি? তারা কি পারবে সব ষড়যন্ত্রের জাল ভেঙে দিতে? থাকুন শেষ পর্যন্ত, আজ শুনুন তাণ্ডবের অজানা গল্প। বাংলাদেশের সবচেয়ে আলোচিত 2025 সালের মুভি আয় 30 কোটি টাকা, IMDb রেটিং 6/10, অথচ গল্পের টুইস্ট জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। আজ জানুন তাণ্ডবের সকল গোপন দিক একটি ভিডিওতেই। তাহলে কথা না বাড়িয়ে চলুন তাণ্ডবের গভীরে ঢোকা যাক। বেশ অনেকগুলো সিন একত্রে দেখিয়ে মুভি শুরু হয়, তবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে একজন লোক ডুগডুগি বাজিয়ে বানর খেলা দেখাচ্ছে, সঙ্গে সেখানে উপস্থিত লোকজনদের মনোরঞ্জন করছে। এদিকে চ্যানেল বাংলায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মাহাতব হোসেনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ইন্টারভিউর বিষয়বস্তু হচ্ছে পারিবারিক নির্যাতন এবং যুব শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। অন্যদিকে দেখা যায় হনুমানের মাস্ক পরা কিছু সন্ত্রাসী বাসে করে চ্যানেল বাংলার অফিসে চলে আসে। খুব রিল্যাক্স মুডে তারা চ্যানেল বাংলা টিভি চ্যানেল হাইজ্যাক করে সম্পূর্ণরূপে তাদের কন্ট্রোল নিয়ে সেখানে উপস্থিত সকল এমপ্লয়ি এবং মন্ত্রীকে জিম্মি করে। কিন্তু সকল সন্ত্রাসীদের মধ্যে এক অদ্ভুত রিল্যাক্সিং ভাব দেখা যায়। তাদের মধ্যে একজন কোনো টেনশন ছাড়াই ডান্স করতে করতে মন্ত্রীকে গুলি করে লাইভ স্ক্রিনে তার মাস্ক খুলে ফেস রিভিল করে। মুহূর্তে বিভিন্ন টিভি চ্যানেল এবং মিডিয়ার মাধ্যমে এই ঘটনা পুরো দেশে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী জানার সাথে সাথে দ্রুত সমাধানের আদেশ জারি করেন। বাংলাদেশ সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছে ইনভেস্টিগেশন শুরু করে দেয়, যেমন তাদের গাড়ির ডিটেলস, তাদের লোকেশন, তারা কোথা থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি। এদিকে চ্যানেল হাইজ্যাককারীরা পুনরায় লাইভে এসে আবহাওয়া সংবাদের মাধ্যমে তারা পুরো দেশের থানাকে 10 নম্বর বিপদ সংকেত জানায়, যাতে করে তাদের উপর সহজে কেউ অ্যাটাক করতে না পারে। তবে চ্যানেলের ভেতরের একজন একটু ওভার অ্যাক্টিং শুরু করে। সে জানায় তিনি এই চ্যানেলের সিইও, তার কোনো এমপ্লয়িকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। তার ভাবটাই থাকে অন্যরকম। এ কারণে চ্যানেল হাইজ্যাকার তার প্যান্ট খুলে দেয়। তারপর থেকে সে হাইজ্যাকারদের চামচামি করতে ব্যস্ত হয়ে যায়, তাদের গুণগান শুরু করে আর ভয় পেয়ে ওয়াশরুমে দৌড় দেয়। ওয়াশরুমে যাওয়ার পর দেখতে পায় চ্যানেলের একজন মেয়ে ওয়ার্কার এবং আরেকজন ছেলে একত্রে রোমান্স করছে। বিষয়টি সেই সিইও দেখে সাথে সাথে হাইজ্যাকারদের কাছে তাদের নিয়ে যায়। চ্যানেল হাইজ্যাকার তাদের গুলি করার সময় সোয়াট টিম মাইকিং করে আত্মসমর্পণের কথা জানায় এবং নিজেদের মধ্যে আলোচনার ব্যবস্থা করতে বলে। মাইকিং শোনার সাথে সাথে তারা লাইভে চলে আসে, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তাদের সাথে কথা বলে নেগোসিয়েশনের দাবি জানায়। আর তারা হচ্ছে ধর্মমন্ত্রী মোনায়েম চৌধুরী, সাবেক আইজিপি রফিকুল্লাহ, চ্যানেল ওনার ফয়েজ করিম, সঙ্গে যে কোনো একজন সাংবাদিক। এই কজনকে তারা চ্যানেলের ভেতর ডাকে। তবে এত সহজে তো চ্যানেলের মধ্যে তাদের কেউকেই পাঠানো হবে না। এ কারণে চ্যানেলে জিম্মি থাকা সকলকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। শুধু তাই নয়, সঙ্গে একটি বাসে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়া হয়, যাতে করে তাদের দাবিগুলো কেউ হালকাভাবে না নেয়। প্রাইম মিনিস্টার সবাইকে নিয়ে বসে কিভাবে সকলকে চ্যানেলের ভেতর পাঠানো হবে তা নিয়ে আলোচনা করে। তবে সাংবাদিক নির্বাচনে তাদের একটু ঝামেলা হয়, যদিও তাদের সমস্যাটা সমাধানও দ্রুত হয়ে যায়। তারা সাংবাদিক হিসেবে সায়রা আলীকে নির্বাচন করে। যদিও তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন, তারপরেও সকলের কথা এবং দেশের মানুষের কথা চিন্তা করে তিনি এই কাজটি করার জন্য রাজি হয়। সোয়াট টিম জানায় 3টি ভাগে আপনাদের চ্যানেলের ভেতর পাঠানো হবে। প্রথমে চ্যানেলের ভেতর ঢুকবে সাংবাদিক সায়রা আলী, তারপর চ্যানেল মালিক এবং ধর্মমন্ত্রী, সর্বশেষে আইজিপি। আত্মরক্ষার ক্ষেত্রে সোয়াট টিম সকলকে ভেস্ট পরিয়ে ভেতরে পাঠানোর ব্যবস্থা করে। পার্সোনালি সায়রাকে একটি হিডেন ক্যামেরা সংযুক্ত কলম তার ভেস্টে প্লেস করতে বলে। হাইজ্যাকারদের লিডার একজন বয়স্ক লোকের ইনহেলার নিয়ে ডিস্টার্ব করার এক পর্যায়ে সাংবাদিক সায়রা আলী তাকে ইনহেলার ফিরিয়ে দিতে বলে এবং তার নেগোসিয়েশনের কথা জানায়। সঙ্গে আহত মন্ত্রীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। এদিকে হাইজ্যাকারদের দাবি অনুযায়ী সকল মন্ত্রীরা চ্যানেলের ভেতর প্রবেশ করলে ভেতরে জিম্মি থাকা কিছু হোস্টেজ এবং আহত মন্ত্রীকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। হাইজ্যাকার এবার সকলকে নিয়ে লাইভে প্রোগ্রাম রেডি করতে বলে। যদিও কেউই প্রথমে লাইভে যেতে ইচ্ছুক ছিল না, তবুও জোরপূর্বক তাদেরকে লাইভে যেতে বাধ্য করানো হয়। যথারীতি একে একে সকলকে মেকআপ করিয়ে লাইভে আনা হয়। এবার লাইভ প্রোগ্রাম শুরু। প্রোগ্রামটি পরিচালনা করছে সাংবাদিক সায়রা আলী। নিয়ম অনুযায়ী তার প্রথম প্রশ্ন, এই অ্যাটাকের কারণ কি? হাইজ্যাকারদের লিডার জানায়, আমরা দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য শয়তানি করছি। লাইভ অনুষ্ঠান থেকে ধর্মমন্ত্রী নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে হাইজ্যাকার তাকে ভাইরাল একটা ডায়লগ দিয়ে জায়গাতেই বসিয়ে দেয়। এখান থেকে গল্পের টুইস্ট ধীরে ধীরে শুরু হতে থাকে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাইজ্যাকার সবকিছু তাদের জানাতে শুরু করে। তাছাড়া আমরা জানতে পারি হাইজ্যাকারদের লিডারের নাম হচ্ছে স্বাধীন। তাদের গল্প জানতে হলে ফিরে যেতে হবে 8 বছর আগে, যেখানে দেখা যায় স্বাধীন তার গার্লফ্রেন্ডের ফোন রিসিভ না করার কারণে তার গার্লফ্রেন্ড নিশাত তার সাথে দেখা করতে আসে। তবে আমরা আরো জানতে পারি স্বাধীন অনেক চেষ্টার পরেও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। সে প্রায় 22 বার ইন্টারভিউ দিয়েছে। নিশাত জানায় স্বাধীনের বাবা যাতে তার ছেলের জন্য চাকরি সুপারিশ করে, তবে স্বাধীনের কথায় আমরা জানতে পারি তার বাবা কোনো প্রকার সুপারিশ করবে
না। নিশাদের পরিবার তার বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে, এ কারণে স্বাধীনকে তার বাবার সাথে কথা বলতে বলে, তাকে জানাতে বলে সে 2 মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করে নিবে। নিশাদের কথা অনুযায়ী স্বাধীন তার বাবার সাথে দেখা করতে চলে যায়। তারা ক্যারাম খেলতে খেলতে কথোপকথন শুরু করে। সে অবস্থায় স্বাধীন জানায় 2 মাসের মধ্যে সে চাকরির ব্যবস্থা করে নিবে। নিশাদের বাবা ব্যাপারটি মেনে নেয় এবং তাকে 2 মাস সময় দেয়, তবে এর বেশি সময় অতিক্রম হলে সে তার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দিবে বলে জানিয়ে দেয়। দেখতে দেখতে প্রায় 1 মাস পার হয়ে গিয়েছে, স্বাধীন এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারছে না। স্বাধীনের বাবা তার ছেলেকে খুব ভালোভাবে নিজের যোগ্যতায় চাকরি নেওয়ার সম্বন্ধে জানায়। এখন কষ্ট হলে ভবিষ্যতে সেটা তার জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে। স্বাধীন চাকরির উদ্দেশ্যে ঢাকায় চলে এসে একজন পরিচিত ভাইয়ের বাড়িতে ওঠে। সেখানে গিয়েও সে চাকরির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে শুরু করে। এক পর্যায়ে ইমেলের মাধ্যমে তাকে জানানো হয় তার চাকরি হয়ে গিয়েছে, তার জয়েনিং ডেট ফিক্সড করা হয়। খুশি মনে অফিসে প্রবেশ করার পর স্বাধীন জানতে পারে আসলে ভুলবশত তাকে মেইল করা হয়েছে, তার চাকরিটা হয়নি। অফিসের সিকিউরিটির কাছ থেকে সে জানতে পারে আসলে এই চাকরিটা তারই হয়েছিল, তবে অফিসের সিনিয়র ঘুষ খেয়ে অন্য কাউকে চাকরিটা দিয়ে দিয়েছে। বিষয়টি স্বাধীন তার পরিচিত ভাইকে জানানোর পর তাকে একটি পার্ট টাইম ডেলিভারির চাকরি ম্যানেজ করে দেয়, যাতে করে সে রাতে ডেলিভারির কাজ করতে পারবে এবং দিনের বেলায় চাকরি খুঁজতে পারবে। স্বাধীনের চাকরি না হওয়ার বিষয়টি নিশাদকে জানাতে চাইলেও সে জানাতে পারেনি। এদিকে নিশাদের ফ্যামিলি স্বাধীনের সাথে তার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। কোনো উপায় না পেয়ে স্বাধীন আবারও পাগলের মতো চাকরি খুঁজতে শুরু করে। অনেক চেষ্টার পর অবশেষে খুব বড় একটা কোম্পানি স্বাধীনকে তার চাকরি হওয়ার বিষয়টি জানিয়ে দেয়। ঢাকা থেকে বিয়ের জন্য বাসে করে স্বাধীন তার গ্রামে যাওয়ার এক পর্যায়ে বাস থেকে কিছু লোক কিডন্যাপ করে তাকে একটি গুপ্ত স্থান আয়রন সেলে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে টর্চার করতে থাকে। আর তাকে জিজ্ঞেস করা হয় তুমি হ্যারিসকে কেন খুন করেছো? স্বাধীন বরাবরের মতো জানায় স্যার আমি খুব সাধারণ মানুষ, আমি বিয়ের জন্য আমার গ্রামে যাচ্ছি, আমি কাউকে খুন করিনি। গল্পের আরো সামনে এগোনোর আগে আমি জানিয়ে দিচ্ছি JW হ্যারিস হচ্ছেন একজন বিদেশি ব্যবসায়ী, আর তাকেই হত্যার অপরাধে স্বাধীনকে অভিযুক্ত করা হয়েছে। মুভির সিন পুনরায় লাইভ অনুষ্ঠানে শিফট হয়। দেশের জনগণ এবার খুব মনোযোগ সহকারে এই লাইভ দেখছিল। এখানে লাইভ উপস্থাপক জানায় তার মানে আপনি হ্যারিসকে হত্যা করে পালিয়েছিলেন, আপনাকে কখনো অ্যারেস্ট করা হয়নি। এইবার স্বাধীন জানায় আমাকে অ্যারেস্ট করা হয়েছিল নাকি ভ্যানিশ করতে চেয়েছিল, এর উত্তর এখানে উপস্থিত সকলেই দিবে। আপনারা খুব ভালোভাবে মুভিটি বোঝার চেষ্টা করবেন, কারণ এইবার আপনারা অনেক ধরনের সিন দেখতে পারবেন যেখানে তো বোঝেনি, রয়েছে মারাত্মক টুইস্ট। আমরা এক পর্যায়ে দেখতে পাই স্বাধীনকে যেই অফিসার টর্চার করেছিল সে এই লাইভ দেখার পর কাউকে ফোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো অদ্ভুত কারণে তার ফোন কেউই রিসিভ করছে না। তবে এক পর্যায়ে সে কারোর সাথে দেখা করে তার বাইকে করে দুজন একসঙ্গে কোথাও চলে যায়। উপস্থাপিকা সাইরা আলী জানায় আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, টর্চার করা হয়েছে, কিন্তু কেউই জানে না এটা কিভাবে সম্ভব। তাছাড়া আপনার পরিবার আপনার খোঁজ নেয়নি। জবাবে স্বাধীন জানায় কেউ জানতোই না আমি অ্যারেস্ট হয়েছি, আমাকে এমন জায়গায় রাখা হয়েছিল যেখানের খবর হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর কেউই জানে না। আমি কারো চেহারা পর্যন্ত দেখতে পেতাম না, সবার মুখ বাধা থাকতো। লাইভে থাকা অবস্থায় স্বাধীন তার লোকদের মাধ্যমে জানতে পারে তাদের উপর সোয়াট টিম হামলা করেছে। লাইভে সে বিরতির কথা জানিয়ে চলে যায় সোয়াট টিমের মোকাবেলায়। সেখানে আমরা খুব চমৎকার অ্যাকশন দেখতে পাই, তবে সেই অ্যাকশনের মধ্যে সাংবাদিক সাইরা আলী স্বাধীনকে গান পয়েন্টে নিয়ে নেয়। সেই মুহূর্তে স্বাধীনের লোকজন নেগোসিয়েশনে আসা 4 জনের মাথায় গান পয়েন্ট করে। স্বাধীন তাদের গুলি করে দিতে বলে, শুধু তাই নয় সেখানে জিম্মি থাকা সকলকেই মেরে ফেলার আদেশ দেয়। ফলশ্রুতিতে সোয়াট টিম আত্মসমর্পণ করে এবং তাদের সিনিয়র দ্রুত সেখান থেকে সকলকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় তারা আবার লাইভে ফিরে আসে এবং স্বাধীন তার গল্প বলা শুরু করে। একজন কনস্টেবল তার সিনিয়রকে জানায় নতুন কয়েদিকে জেলে রাখার জায়গা হচ্ছে না, এ কারণে সিনিয়র নতুন কয়েদিকে সেখানেই শুট করে দেয়। এই কয়েদির বিষয়টাও ভালোভাবে মনে রাখবেন, এখানে সেও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, বিষয়টি স্বাধীন তার সেল থেকে দেখছিল। সিনিয়র অফিসার স্বাধীনকে জানায় হ্যারিস হত্যার বিষয়টি কালকের মধ্যে স্বীকার না করলে তোর অবস্থাও ঠিক এরকম হবে। স্বাধীনকে হ্যারিস হত্যার কথা স্বীকার করানোর জন্য প্রচুর টর্চার করা হয়, কিন্তু সে কোনোভাবে বিষয়টি স্বীকার করতে নারাজ, কারণ সে এই কাজটি করেইনি। আমরা দেখতে পাই জেলের দেয়ালের অপর পাশে স্বাধীন কারোর সাথে কথা বলছে। এই ব্যাপারটিও কিন্তু মুভির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রচুর টর্চারের ফলে স্বাধীন খুব প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে ডিসাইড করে কোনোভাবে এখান থেকে একবার বের হতে পারলে এইখানে উপস্থিত সকলকে সে মেরে ফেলবে। আয়রন সেলে উপস্থিত সিনিয়র ইন্সপেক্টর ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে যাতে করে সে হ্যারিস হত্যার বিষয়টি জবানবন্দি দেয়। তাকে ল্যাপটপে দেখানো হয় তার বাবাকে সকলে মিলে খুব নির্মমভাবে হত্যা করেছে। স্বাধীন তার বিয়েতে উপস্থিত না হওয়ার কারণে তার গার্লফ্রেন্ড নিশাদ সুইসাইড করে। বিষয়গুলো দেখার পর স্বাধীন কোনোভাবে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না। প্রতিশোধের আগুন তার শরীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তার ভেতর থেকে এক ভয়ানক শয়তানের জন্ম নেয়। মুহূর্তেই সে ওই আয়রন সেলের মধ্যে উপস্থিত সকল পুলিশদের খুবই ভয়ানক ও নির্মমভাবে একে একে হত্যা করে ঝুলিয়ে রাখে এবং সেখানে উপস্থিত সকল কয়েদিকে মুক্ত করে দেয়। স্বাধীনকে বাঁচাতে গিয়ে একজন কয়েদি নিজে গুলি খেয়ে মারা যায়। এই কয়েদির বিষয়টা
বিষয়টাও মাথায় রাখবেন। আয়রন সেল থেকে বের হয়ে সেখানে বন্দি করে রাখা বিভিন্ন কয়েদিদের নিয়ে স্বাধীন চ্যানেল বাংলা অ্যাটাকের ম্যাপ তৈরি করে। এবার সিন পুনরায় সেই লাইভ প্রোগ্রামে এক কথায় চ্যানেল বাংলায় শিফট হয়। সে জানায়, আমি নির্দোষ ছিলাম, আমাকে কেন আয়রন সেলে বন্দি করে রাখা হয়েছিল। সায়রা আলী উপস্থিত সকলের নিকট প্রশ্নটি জিজ্ঞেস করলে এ ব্যাপারে তারা কিছুই জানে না এবং এটি সম্পূর্ণ গুজব ও মিথ্যা বিষয়টি তাদের জানায়। ধর্মমন্ত্রী মুনায়েম চৌধুরীকে বিষয়টি জিজ্ঞেস করার পর তিনি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়গুলো উপস্থাপন করতে নারাজ। তবে সাংবাদিক সায়রা জানায়, প্রায় 10 কোটি মানুষ তাদের লাইভ দেখছে, তাদের কাছে 1 কোটির উপরে কমেন্ট রয়েছে, পুরো বাংলাদেশ বিষয়টি জানতে চায়। কিন্তু সে নামাজের দোহাই দিয়ে সেই স্থান ত্যাগ করার চেষ্টা করে। এক পর্যায়ে স্বাধীন একটি লাইভ দেখায়, সেখানে তার অসুস্থ মায়ের অক্সিজেন খুলে ফেলা হয়েছে। বিষয়টি দেখার পর ধর্মমন্ত্রী হার্ট অ্যাটাকের অভিনয় করে, কিন্তু তাতেও তিনি রেহাই পায় না। অন্যদিকে সোয়াট টিম তাদের লাইভ কোথা থেকে সম্প্রচার হচ্ছে সবকিছুই জাস্টিফাই করার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় ভিডিওটি আগে থেকে নেওয়া হয়েছে এবং তারা ভিপিএন ইউজ করে লোকেশন চেঞ্জ করে রেখেছে। তবে মন্ত্রী সহ বিভিন্ন মানুষ চ্যানেলের ভেতর আটকে থাকার কারণে তারা বেশি কিছু করতে পারছে না। এবার ধর্মমন্ত্রী সবকিছু স্বীকার করে। আপনাদের বোঝার সাথে আমি বিষয়গুলো খোলাসা করে বলছি, পরবর্তীতে আবার গল্পে ফিরে আসব। মূলত হ্যারিস হত্যার কারণে স্বাধীনকে অ্যারেস্ট করা হয়েছিল। হ্যারিস ছিল একজন প্রভাবশালী বিদেশি প্রতিনিধি। শাহিদুল ইসলাম হচ্ছেন রিটায়ার্ড সরকারি সচিব, তার ছেলে আরমান। এবার আবার গল্পে ফিরে আসা যাক। ধর্মমন্ত্রী মুনায়েম চৌধুরী জানায়, হ্যারিসের হাতে আরমান ও তার ছেলের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছিল, তার ফলে তাদের পরিবার ও রাজনৈতিক প্রভাবের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে আরমানের ক্ষতির সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাফসান ছিল আরমানের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। হ্যারিস তাকেও চক্রান্ত করে মেরে ফেলে, যাতে করে সে খুব ভালোভাবে আরমানের পরিবারকে চাপে ফেলতে পারে এবং তাদের কাছ থেকে টাকা ও ক্ষমতার অবৈধ সুযোগ নিতে পারে। বিষয়গুলো টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার জন্য তাদের মধ্যে আলোচনার ব্যবস্থা করা হয়। নেগোসিয়েশনের জন্য একজন কেয়ারটেকারের মাধ্যমে আরমানকে ডাকা হয়। আমরা দেখতে পাই আরমান একটি মেয়েকে রেপ করছিল, সেই সময় তাকে ডাকার কারণে সে ডিস্টার্ব ফিল করে। এ কারণে কেয়ারটেকারকে মারতে মারতে আহত করে আলোচনা সভায় উপস্থিত হয়। আরমানের বাবা জানায়, 2 ঘন্টা যাবত তোমাকে ফোন করা হচ্ছে, কিন্তু তুমি ফোন রিসিভ করছো না, দ্রুত আলোচনা শেষ করতে হবে, তুমি ড্রেস চেঞ্জ করে আসো। আরমান ওয়াশরুমে চলে যায় তার ড্রেস চেঞ্জ করার জন্য। তখন সেই ওয়াশরুমে উপস্থিত ছিল হ্যারিস। সে আরমানকে দেখে কিছু উস্কানিমূলক মন্তব্য শুরু করে, যেগুলো আরমান খুব ভালোভাবে নেয় না। তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরমান সেখানে হ্যারিসকে গুলি করে মেরে ফেলে। বিষয়টি আরমানের বাবা জানার সাথে সাথে প্রচন্ড রেগে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে বকাবাজি করে চ্যানেল বাংলায় উপস্থিত 4 জনকে একত্রে ডেকে নিয়ে এসে একটি মিটিং করে। তারা আরমানের বিষয়ে জানতে চাইলে জানানো হয় তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরমানের বাবা মানে শাহিদুল ইসলাম তাদের জানায়, আমার ছেলে না বুঝে ছোট একটা ভুল করেছে, আপনারা এই ঝামেলা থেকে আমার ছেলেকে দ্রুত উদ্ধার করুন। এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। শাহিদুল ইসলাম তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সবসময় তাদের স্পন্সর করেছে, কিন্তু এই বিপদে তারাই এখন তাকে লুটপাট করছে। এটাই বাস্তব চিত্র। রাজনীতিতে যে যাকে যতই সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখুক না কেন, বিপদে একজন আরেকজনকে ছাড় দেয় না। উল্টো কে কাকে কিভাবে লুটপাট করবে তাদের ধ্যান জ্ঞান সবসময় ওই দিকেই থাকে। মিটিং এ শাহিদুল ইসলামকে জানানো হয় এই সমস্যার সমাধানের জন্য মাথাপতি 500 কোটি টাকা দিতে হবে। সাবেক আইজিপি রফিকুল্লাহ আইন শৃঙ্খলা সমস্ত বিষয় হ্যান্ডেল করবে। ধর্মমন্ত্রীর তত্ত্বাবধানে সমস্ত কিছু হবে। চ্যানেল বাংলার ওনার ফয়েজ করিম ঘটনাটি পাবলিকের কাছ থেকে গোপন রাখবেন। এক কথায় যাদের হাতে যে কাজগুলো করার পাওয়ার রয়েছে সেগুলো ব্যবহার করে তার ছেলেকে এই বিপদ থেকে উদ্ধার করবে। শাহিদুলের কাছে অন্য আর কোনো অপশন না থাকার কারণে সে তাদের প্রস্তাবে রাজি হয়। ঠিক এই কারণে হ্যারিসকে হত্যার জন্য অবৈধভাবে স্বাধীনকে ফাঁসানো হয়। আমরা দেখতে পাই মন্ত্রীরা মিলে আলোচনা করছে। স্বাধীন কোনোভাবে হ্যারিস হত্যার বিষয়ে জবানবন্দি দিচ্ছে না। তাছাড়া তাকে অ্যারেস্ট দেখানো হয়নি। বিষয়গুলো মিডিয়া জানতে পারলে তাদের খুব ঝামেলা হয়ে যাবে। পুনরায় চ্যানেল বাংলায় সিন শিফট হয়। সায়রা আলীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্বীকার করে হ্যারিস হত্যায় স্বাধীনের কোনো হাত নেই। এদিকে আমরা দেখতে পাই পাবলিক এই ঘটনাগুলো লাইভে দেখে খুব ক্ষিপ্ত হয়ে যায়। তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, ভাঙচুর শুরু করে। শুধু তাই নয়, চ্যানেলের ভেতর মন্ত্রীদের মধ্যেও কে কিভাবে টাকা খেয়েছে তা নিয়ে ঝগড়া শুরু হয়। ফাইনালি প্রাইম মিনিস্টারের আদেশ অনুযায়ী 4 জনকে গ্রেপ্তার করা হয়। টুইস্ট কিন্তু এখনো অনেক বাকি। ভিডিওটি এবার আরো একটি বেশি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সকল ঘটনা দেশের জনগণ জানার পর চ্যানেলের বাহিরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। ঠিক সেই মুহূর্তে চ্যানেলের মধ্যে বন্দী করে রাখা সকলকে মুক্ত করে দেয়া হয়। সেই সময় স্বাধীনের সাথে আসা অন্যান্য হাইজাকার মানুষের ভিড়ের মধ্যে মিশে চ্যানেল থেকে বের হয়ে চলে যায়। সাংবাদিক সায়রা আলী স্বাধীনের কাছ থেকে তার পরবর্তী পরিকল্পনা সম্বন্ধে জানতে চায়, তবে স্বাধীন
স্বাধীন জানায় সে সারেন্ডার করতে চায়। সায়রা আলীর মাধ্যমে স্বাধীন আরো জানতে পারে দেশের জনগণ তাকে খুব ভালোবেসে ফেলেছে, তাদের মধ্য থেকে স্বাধীনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ কারণে স্বাধীন সকলের উদ্দেশ্যে ছোট একটি বক্তৃতা দেয়। সে জানায় সকলকে একত্রিত হয়ে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় করেছি, অবশ্যই আমার বিচার হওয়া প্রয়োজন। পরবর্তীতে স্বাধীনকে অ্যারেস্ট করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এবার আমরা জানতে পারি সাংবাদিক সায়রা আলী চ্যানেল বাংলা অ্যাটাকের বিষয়ে আগে থেকেই জানতো। এই ঘটনায় সায়রা স্বাধীনের সাথে পুরোপুরি জড়িত ছিল এবং আইডিয়াটা তারই ছিল। আমি বলেছিলাম একটি কয়েদিকে জেলে রাখার জায়গা না থাকার কারণে তাকে শুট করে মেরে ফেলা হয়, তবে এটাও বলেছিলাম বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কেননা সেই কয়েদি ছিল সাংবাদিক সায়রা আলীর ভাই, যার নাম ছিল ইভান। সায়রা আলীর ভাই হঠাৎ গুম হয়ে যাওয়ার কারণে সে তাকে প্রচুর খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পাচ্ছিল না। শুধু তাই নয়, কারো কাছ থেকে সে কোনো প্রকার সাহায্য পর্যন্ত পাচ্ছিল না। স্বাধীনের মাধ্যমে সায়রা আলী আয়রন সেলের ব্যাপারে জানে, সঙ্গে তার ভাইয়ের হত্যার বিষয় সম্বন্ধেও জানতে পারে। শুধু তাই নয়, সেখানে আরো অনেক নিরপরাধ মানুষ রয়েছে যাদেরকে অবৈধভাবে আটকে রেখে হত্যা করা হচ্ছে। বিষয়গুলো সায়রা আলী জানতে পেরে সকলে মিলে চ্যানেল বাংলা অ্যাটাকের পরিকল্পনা করে। আমি একটা কথা এখনো বলিনি, একসময় সায়রা আলী চ্যানেল বাংলার সাংবাদিক হিসেবে চাকরি করত, তবে সর্বদা জনগণের নিকট সত্য তুলে ধরার কারণে সে তার চাকরি কন্টিনিউ করতে পারেনি। যেহেতু সায়রা আলী চ্যানেল বাংলায় চাকরি করত, তাই সে চ্যানেল বাংলার ভেতর এবং বাহিরের সকল দৃশ্য সম্বন্ধে অবগত ছিল। সে স্কেচ আকারে সকলের সাথে চ্যানেল বাংলা অ্যাটাকের পরিকল্পনা পুরোপুরি তৈরি করে। আমরা জানতাম আরমানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে এবার আমরা দেখতে পাই একজন সিক্রেট গোয়েন্দা যার নাম কবির, সে ফোন করে কারো সাথে আরমানের পুরো সম্পদ দখলের পরিকল্পনা করছে। তবে আরো জানতে পারি সে আরমানকে শিকল দিয়ে বন্দি করে রেখেছে। কবির ফোনে কথা বলতে বলতে আরমানকে পুলিশে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এবার আমরা দেখতে পারি আরমান শিকলবন্দি অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কবির আরমানের নিকট এসে সকল ঘটনা জানিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আরমানকে পুলিশে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা জেনে যাওয়ার কারণে সে কবিরকে সেখানে শিকল পেঁচিয়ে হত্যা করে খুব সাবলীলভাবে রিল্যাক্সে নাচতে নাচতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমরা আরো দেখতে পাই পুলিশ ভ্যানে করে স্বাধীনকে নিয়ে যাওয়ার সময় হনুমানের মাস্ক পরা কিছু লোক পুলিশের উপর অ্যাটাক করে, আর তখন আমরা স্বাধীনের চেহারায় এক অদ্ভুত হাসি দেখতে পাই। মুহূর্তে স্বাধীনের লোকজন সকলকে হত্যা করে তাকে মুক্ত করে, তবে স্বাধীন একজন পুলিশকে তাদের হনুমানের মাস্ক পরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টি সায়রাকে জানিয়ে তাকে দ্রুত মন্ত্রণালয়ে আসতে বলা হয়। সায়রা আলী এবং প্রাইম মিনিস্টার সহ মন্ত্রণালয়ে উপস্থিত সকলে এই ঘটনার ফলে মারাত্মক শক খায়। কেউ বুঝতেই পারছে না তারা কি ভুল মানুষকে আবেগ দেখাচ্ছে। মুভিটি এক্সপ্লেনের সময় আমি আরো একটি বিষয় লক্ষ্য করার কথা বলেছিলাম, সেটা হচ্ছে স্বাধীনকে একজন অফিসার হ্যারিস হত্যার বিষয়ে টর্চার করছিল। এক পর্যায়ে সে ফোন করে কারো সাথে যোগাযোগ করে তার মোটর সাইকেলে করে কোথাও চলে যায়। এবার সেই অফিসার মন্ত্রণালয়ে এসে প্রাইম মিনিস্টারকে জানায় তিনি নিজেই প্রথমে এই কেস হ্যান্ডেল করছিল। ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে স্বাধীন ইনোসেন্ট। সকালে লাইভ দেখার সময় তিনি বুঝতে পারে আসলে এই স্বাধীন সেই স্বাধীন নয়। স্বাধীন সেজে যে চ্যানেল বাংলা হাইজ্যাক করেছে সে হচ্ছে মোস্ট ওয়ান্টেড মিখাইল। আমরা দেখছিলাম স্বাধীন জেলখানার দেয়ালের ওপারে কারোর সাথে কথা বলছে, তার রাগের অভিমানের কথা জানাচ্ছে। আসলে সে যার সাথে কথা বলছিল সেই ছিল মিখাইল, এবং সে তখন আয়রন সেলেই বন্দী ছিল, অন্য নাম এবং অন্য পরিচয়ে। আমরা আরো দেখেছিলাম স্বাধীনকে বাঁচানোর সময় গুলি খেয়ে একজন কয়েদি মারা যায়, তবে সেই সময় যে কয়েদি মারা গিয়েছিল সেই ছিল আসল স্বাধীন, আর যাকে বাঁচাতে গিয়ে স্বাধীন মারা যায় সে ছিল মিখাইল। স্বাধীন তাকে বাঁচাতে গিয়ে জীবন দেয়। এই কারণে মিখাইল তখনই প্রতিজ্ঞা করে স্বাধীনের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নিবেই। এই বিষয়গুলোই ফোনের মাধ্যমে ডিপার্টমেন্টের অনেককে তিনি জানানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ তার ফোন রিসিভ করেনি। এজন্যই সে বিষয়গুলো জানানোর জন্য সরাসরি মন্ত্রণালয়ে চলে এসেছে। মুভির শুরুতে আমরা দেখেছিলাম একজন লোক ডুগডুগি বাজিয়ে বানর খেলা দেখাচ্ছে, তবে তারাও সাধারণ কোনো পাবলিক ছিল না, তারা সকলেই ছিল মিখাইলের লোক। এক পর্যায়ে সে হনুমানের মাস্ক লাগিয়ে বন্দুক হাতে নেয় এবং তার সঙ্গীদের একত্রিত করে সকলে মিলে বাংলাদেশ ব্যাংকের সমস্ত স্বর্ণ ডাকাতি করে। মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মচারী জানায় মিখাইল খুব জিনিয়াস। স্বাধীন সেজে সে স্বাধীনের বদলা নিল এবং সবাইকে ব্যস্ত রেখে সহজেই ব্যাংক ডাকাতি করে পালিয়ে গেল। তবে এই বিষয়গুলোতে সব থেকে বেশি ধাক্কা খেয়েছে প্রাইম মিনিস্টার এবং সাংবাদিক সায়রা আলী। মন্ত্রণালয়ে উপস্থিত সকলে মিলে এই ঘটনাগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার আলোচনা করে, তা না হলে জনগণ তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। প্রাইম মিনিস্টার প্রতিজ্ঞা করে যেভাবেই হোক আকাশ অথবা মাটির গভীর থেকে সে স্বাধীনকে অ্যারেস্ট করবেই। অন্যদিকে সায়রা আলী সেও এই খেলা শেষ পর্যন্ত দেখার প্রতিজ্ঞা করে। মুভির একেবারে শেষ দৃশ্যে আমরা সুরঙ্গ মাসুদকে দেখতে পাই। একজন লোক তাকে জানাচ্ছে আমরা সুরঙ্গ করে বাংলাদেশ ব্যাংক লুট করার যে পরিকল্পনা করেছিলাম, মিখাইল আমাদের পরিকল্পনা জানতে পেরে সে নিজেই তার লোকদের দিয়ে বাংলাদেশ ব্যাংক লুট করেছে। সুরঙ্গ মাসুদ জানতে পারে তার ম্যানেজার তাদের সাথে বেইমানি করেছে, এ কারণে সঙ্গে সঙ্গে সে বেইমানের শাস্তি দিয়ে দেয়। আশা করা যায় খুব দ্রুত সুরঙ্গ মুভির সাথে তাণ্ডব মুভির কোলাপ হতে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই সুরঙ্গ মাসুদ মিখাইলের থেকে বদলা নেওয়ার পরিকল্পনা করে, অন্যদিকে সাগরের মাঝে থাকা মিখাইল সাইলেন্ট রিপ্লাই করে। আমি জানি না আমার এক্সপ্লেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মুভি এক্সপ্লেন ভিডিওর ক্ষেত্রে আমার
আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমি নিজের মতো করে চেষ্টা করে যতটুকু পারি এক্সপ্লেন করি, তবে কোথাও আমার কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিন, যাতে করে আমি নেক্সট ভিডিও থেকে আমার ভুল শুধরে নিতে পারি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।